আসসালামু আলাইকুম। দেখে রাখছো বইটা অনেক কিছু লিখে রাখছে। আসলে আমি জীববিজ্ঞানের এই চতুর্থ অধ্যায়টা অনেকের কাছে বেশ কঠিন মনে হয়। সবাই মনে করে জীববিজ্ঞানের বেশিরভাগই স্যার মুখস্থ। আসলে তেমনটা ব্যাপারটা না। জীববিজ্ঞান বুঝেও পড়া যায়। তো এইটা যেহেতু তোমাদের সবার কাছে অনেক কঠিন মনে হয়, আর যেহেতু খুব শীঘ্রই যত সম্ভব সামনে 1 তারিখে টেস্ট পরীক্ষা, তাই চাচ্ছিলাম যে জীববিজ্ঞানের চ্যাপ্টারটাকে তোমাদের সামনে খুব সহজভাবে একটু উপস্থাপন করতে, যাতে তোমাদের ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হয়, কিন্তু সহজ যেন পারো। তো তার জন্য আমি এই যে দেখতে পাচ্ছ যে 9টা কনসেপ্ট আমি চ্যাপ্টার ম্যাপের মধ্যে রাখছি। এই 9টা কনসেপ্টকে আমি 2টা পার্টে ভাগ করছি। তো প্রথম পার্টে আমি চালক সংশ্লেষণ নিয়ে কথা বলবো, আর এই অধ্যায়ের মধ্যে কিন্তু 2টা পার্টে কথাবার্তা বলা আছে, 2টা ব্যাপার নিয়ে। একটা হচ্ছে চালক সংশ্লেষণের ব্যাপার, আর একটা শ্বসনের ফুল বিপরীত। তো আমি পার্ট 1 যেটা, পার্ট 1-এ কথা বলবো হচ্ছে চালক সংশ্লেষণ নিয়ে। আর মোটামুটি অধ্যায় আগে ম্যাপে কি কি আছে দেখা যাক, তারপর আমি চ্যাপ্টার ভাগগুলো বলি। তো এই চ্যাপ্টার ম্যাপে প্রথমে বলবে চালক সংশ্লেষণ নিয়ে কি সেটা জানবো। চালক সংশ্লেষণকে আবার 2টা পর্যায়ে ভাগ করা যায়, মানে পার্ট 2টা না, পর্যায় 2টা। আলোক পর্যায়, অন্ধকার পর্যায়, সাথে আছে কিছু প্রভাবক। প্রভাবক কি সেটা ব্যাখ্যা দেবো, আমি লিখে রাখছি এখানে। তারপরে চলে যাবো শ্বসনে। শ্বসন কিন্তু 2 প্রকার, সবাত, অবাত। এই আমার প্রভাবক। সাথে তারপরে কি পড়বো, সবাত অবাতের মধ্যে পার্থক্য। দেন শ্বসনের গুরুত্ব পড়বো, সাথে আমি চালক সংশ্লেষণের গুরুত্বটা অ্যাড করে দেবো। তো যেহেতু আমি এখানে পার্ট 1 নিয়ে কথাবার্তা বলা শুরু করবো, তো পার্ট 1 থাকছে তোমার এই যে চালক সংশ্লেষণের যে কনসেপ্ট কয়টা আছে, এই 4টা কনসেপ্টের ব্যাখ্যা আমি পার্ট 1-এ রাখছি। ইনশাল্লাহ আমার মনে হয় যদি তোমার ঠান্ডা হবে, ঠান্ডা মস্তিষ্কে বোঝার মতো করে প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা কথা কি বলি পার্ট ব্যাপার বুঝতে পারো, বা ধৈর্য সহকারে দেখো, আমার মনে হয় ইনশাল্লাহ অধ্যায় থেকে সৃজনশীল লেখা কোনো ব্যাপারে না, ইজি ব্যাপার। ওকে, তাহলে শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছ যে আমি একটা বিক্রিয়া রেখে রাখছি। এইটাই মূলত হচ্ছে আমার চালক সংশ্লেষণের বিক্রিয়া। তো চালক সংশ্লেষণ একটা প্রক্রিয়ার নাম। তো এর সংজ্ঞাটা আমি একটু বলি। সংজ্ঞা হচ্ছে বায়ুস্থ কার্বন ডাই অক্সাইড আর মাটিস্থ পানি সূর্যের আলোর ফোটন কণার থেকে গৃহীত শক্তিকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় গ্লুকোজ আর উপজাত হিসেবে যে অক্সিজেন উৎপন্ন করে, এই প্রক্রিয়াকে বলা হয় চালক সংশ্লেষণ। স্যার সংজ্ঞাটা একটু বড় হয়ে গেল না? এটা তো মুখস্থ করার ব্যাপার না, আপনি বললেন মুখস্থ করতে হবে। আসলে ব্যাপারটা একটু বুঝো, আমি কি বলি দেখো, একেবারে সংজ্ঞাটা তোমার জীবন মনে থাকে। তো দেখো, তো প্রথমত মাথায় রাখো যে wait, প্রথমত মাথায় রাখো যে এই চালক সংশ্লেষণ বিক্রিয়াটা হওয়ার জন্য আমাকে অবশ্যই কার্বন ডাই অক্সাইড আর পানিটা প্রয়োজন, সাথে আরো সূর্যের আলো আর ক্লোরোফিল প্রয়োজন। উৎপন্ন হচ্ছে কি কি, গ্লুকোজ, অক্সিজেন আর পানি। এই বিক্রিয়াটাকে আমি বাংলা ভাষায় তর্জমা করি কিভাবে। এই যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড কই থেকে পাওয়া যায়? বায়ুমণ্ডল থেকে, তাই না? আচ্ছা, বায়ুমণ্ডল থেকে পাওয়া যায় কার্বন ডাই অক্সাইড। আর পানিতে উদ্ভিদ কই থেকে দেয়? মাটির থেকে তুলে। আচ্ছা, আর সূর্যের আলো, ক্লোরোফিল, গ্লুকোজ, অক্সিজেন। ক্লিয়ার? এবার সংজ্ঞাটা বলবো, ঠান্ডা মাথায় দেখো। বায়ুস্থ কার্বন ডাই অক্সাইড আর মাটিস্থ পানি সূর্যের আলোর ফোটন কণার থেকে গৃহীত শক্তিকে কাজে লাগিয়ে ক্লোরোফিলের উপস্থিতিতে যে শর্করা জাতীয় গ্লুকোজ আর উপজাত হিসেবে অক্সিজেন উৎপন্ন করে, এই প্রক্রিয়াকে বলা হয় চালক সংশ্লেষণ। তাহলে আমি চালক সংশ্লেষণের সংজ্ঞাটা আমি একটাবারে বলতে হবে কিভাবে। বায়ুস্থ কার্বন ডাই অক্সাইড আর মাটিস্থ পানি সূর্যের আলোর ফোটন কণার থেকে গৃহীত শক্তিকে কাজে লাগিয়ে ক্লোরোফিলের উপস্থিতিতে শর্করা জাতীয় গ্লুকোজ আর উপজাত হিসেবে অক্সিজেন উৎপন্ন করে, এটা কি বলা হয়? প্রক্রিয়াকে চালক সংশ্লেষণ। এবং ঘটনা আমি কিন্তু এখানে সমতাকরণ এখন করে নেয়, সমতাকরণ থেকে অনেকটা এমসিকিউ কিন্তু আসে। তো আমি কি জানি, 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানির সঙ্গে বিক্রিয়া করে 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন আর 6 অণু পানি উৎপন্ন করে। স্যার সমতাকরণ যদি বুঝাই দিলে ভালো হতো। আসলে সমতাকরণের ব্যাপারটা পুরোটা কেমিস্ট্রির ব্যাপার। যখন কেমিস্ট্রিতে আমি যাবো, সব মধ্যে আছে যেখানে আমাকে লিমিটিং বিক্রিয়া পাওয়া লাগবে, সেখানে সমতাকরণটা ফুল ব্যাখ্যা দেওয়া আছে। আমি ওটা সেখানে সুন্দর করে ক্লিয়ার করব। কিন্তু এখন সমতাকরণ বলতে গেলে বাকিগুলো বলে শেষ করতে পারবো না, সময় তো সংক্ষিপ্ত। তো তাহলে আমি কি জানি,
এই সালোক সংশ্লেষণ বিক্রিয়ার সময় কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে 6 অণু, পানি করে 12 অণু, আর অক্সিজেন উৎপন্ন করে 6 অণু, পানি 6 অণু। ক্লিয়ার? এইটা ব্যাপারটা মাথায় রাখবা। তো এই যে বিক্রিয়াটা সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা। আচ্ছা এবার আসো, এই সালোক সংশ্লেষণটা হয় মূলত কোথায়? গাছের পাতায়। কোথায় হয়? গাছের পাতায়। তো প্রথমত 1905 সালে, কয় সালে? 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই সালোক সংশ্লেষণটাকে দুইটা পর্যায়ে ভাগ করেছে। কয়টা পর্যায়ে? দুইটা পর্যায়ে। আসলে পর্যায় আর প্রকার পার্থক্য আছে, স্টেজ আর টাইপ। টাইপ মানে কি? দুই প্রকার। আর স্টেজ মানে কি? একই পর্যায়ে ধাপ দুইটা। ধাপ মানে কিন্তু প্রকার না, প্রকার মানে কি? টাইপ। এই স্টেজ আর টাইপের ব্যাপারটা একটু মাথায় রাখবা। তো তেমনি সালোক সংশ্লেষণটাকে দুইটা পর্যায়ে ভাগ করছে কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ব্ল্যাকম্যান। কত সালে? 1905 সালে। আচ্ছা, তার আগে এই দুইটা কনসেপ্ট যাওয়ার আগে এই প্রথম কনসেপ্টে আরো কিছু কথা বাকি আছে। যেমন তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠে বলা আছে যে এটিপি কে কাকে? এটিপি কে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা কেন বলা হয়? কারণ আমরা যে খাবারগুলো খাই, খাবারগুলোতে শ্বসনের ফলে, কিসের ফলে? শ্বসনের জন্য শ্বসন করে যে শক্তি উৎপন্ন হয়, আত্মীয় এটিপি, একটা গ্লুকোজ থেকে এক অণু, সরি। তো এই যত শক্তি উৎপন্ন হয়, এই শক্তিগুলো আমাদের শরীরের মধ্যে এই এটিপিতে জমা থাকে। যখন আমাদের যেভাবে প্রয়োজন, যেমন আমরা কথা বলতেছি, শব্দ শক্তি কই থেকে কনভার্ট হচ্ছে? এটিপি থেকে কনভার্ট হয়ে, শুনতে পাচ্ছ, আমি যে হাঁটা চলা করতেছি, কি শক্তি? গতিশক্তি কই পেলাম? সকালে যা খাইছি সেখান থেকে শুধু কনভার্ট হচ্ছে। ওই শক্তিটা কিন্তু এটিপিতে জমা ছিল। তো এটিপিকে কি বলা হয়? বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা। ক্লিয়ার? ওকে। এবার আসো, আরো কিছু কথা যে স্থলজে যেসব উদ্ভিদ আছে মাটির উপরে, এই স্থলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণটা বেশি হয় না জলজ উদ্ভিদে বেশি হয়? তো সালোক সংশ্লেষণটা হওয়ার জন্য আমাকে দেখো, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যত বেশি হবে, পানির পরিমাণ যত বেশি হবে, সেখানে সালোক সংশ্লেষণ তত বেশি হবে। প্রয়োজনীয় উৎপাদ, গাছের জন্য গ্লুকোজ, আমাদের জন্য অক্সিজেন, গাছের জন্য পানির উৎপন্ন বেশি হবে। এই জন্য আমাদের বায়ুমণ্ডল, আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%। আর পানিতে, মানে জলজ উদ্ভিদে, জলজ পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.3%। যেহেতু জলজে বা পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি, তাই জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণটা বেশি হয়। আর স্থলজ উদ্ভিদে বা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কত? 0.03%, যেটা এর তুলনায় কম। তাই স্থলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হারটা কম। এই দুইটা ব্যাপার মাথায় রাখবা। এটিপিকে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা কেন বলা হয়, আর স্থলজ বা জলজ উদ্ভিদ কোথায় সালোক সংশ্লেষণটা বেশি হয়। ক্লিয়ার? মনে হয় মোটামুটি ব্যাখ্যাটা হইল। আচ্ছা ঠিক আছে, এবার আমরা যাই 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণটাকে যে দুইটা পর্যায়ে ভাগ করলো, আলোক পর্যায়ে, অন্ধকার পর্যায়ে। এখন এই দুইটা পর্যায়ে ব্যাখ্যা আমরা শিখবো, এটা তো হয়ে গেল। এই দুইটা পর্যায়ে ব্যাখ্যা শিখবো। তো আলোক পর্যায়টা কি? প্রথমত মাথায় রাখবা, এই আলোক পর্যায়টা সম্পূর্ণ হওয়ার জন্য আমাকে অবশ্যই কিন্তু আলোর প্রয়োজন। আলো ছাড়া আলোক পর্যায় কখনো পসিবল নয়। তো আলোক পর্যায়ে মোটামুটি ঘটনাটা হয় থাকে, দেখা যাক। তো আমি কি জানি, সালোক সংশ্লেষণটা হয় কিন্তু গাছের পাতায়। কোথায় হয়? গাছের পাতায়। গাছের পাতায় গিয়ে যখন সূর্যের আলো পড়বে, তখন তো আলোক পর্যায় সংঘটিত হবে। সেটা কিভাবে দেখা যাক। তো সবাই খেয়াল করো, মনোযোগ দিন, হ্যাঁ, সাবধান। এই তো মনে করো গাছের পাতা, ঠিক আছে? গাছের পাতার মধ্যে কি আছে? পানি আছে। গাছের পাতায় পানি কই থেকে পাইলো স্যার? গাছের পাতাটা, এই পানিটা মাটির থেকে উদ্ভিদের মূল লোম দিয়ে জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে, মানে পরিবহন টিস্যু যেগুলো, জাইলেম আর ফ্লোয়েমের মাধ্যমে এই পানিটা নিয়ে যায় কোথায়? গাছের পাতায়। পানিটা নিয়ে যায় কোন টিস্যু? জাইলেম। আর পাতায় পানি যাওয়ার ফলে যে খাদ্যগুলো তৈরি হয়, সেই খাদ্যগুলো আবার উদ্ভিদের সমস্ত শরীরে মানে ফেরত দেয়, বন্টন করে দেয় কে? ফ্লোয়েম টিস্যু। মনে রাখবা, ফ্লোয়েম ফেরত দেয়, জাইলেম নিয়ে যায়। মোটামুটি এই বিজ্ঞানটা প্রথমত পড়তে গেলে আমাকে অবশ্যই ইমাজিনেশন থাকতে হবে।
মেলানোর মতো। জাইলেম নিয়ে যায় ফ্লোয়েম ফেরত দেয়। ফ ফ যেভাবে আমি মনে রাখছি ওই ব্যাপারটা এবার শেয়ার করলাম। তোমার মাথায় যেভাবে ব্যাপারগুলো আসে সেভাবে শেয়ার করবা আর মনে রাখবা। তো তাহলে গাছের পাতা পানিটা কই থেকে আসলো? উদ্ভিদ মূলম দিয়ে মাটির থেকে পানিটা জাইলেম টিউবের সাহায্যে পাতা তুলছে। আচ্ছা তুললো, তারপর কি হবে? এইবার আমি তো জানি যে সূর্য আছে, আচ্ছা দিলাম সূর্য। সূর্য থেকে আলো গিয়ে গাছের পাতায় পড়বে। এখন স্যার আলো গিয়ে পড়লে কি এখানকার সালোক সংশ্লেষণ শুরু হয়ে যাবে? না, সূর্যের আলো গিয়ে পড়লে কিন্তু সালোক সংশ্লেষণটা শুরু হবে না, কারণ এ থেকে আবার নির্দিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য এসে পড়তে হবে। সেটা কত? অ্যাভারেজ বলা যায় 680 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। তোমাদের বইতে শুধুমাত্র একটা মানে দেওয়া আছে 680 ন্যানোমিটার, কিন্তু এটা একটা লিমিট ভ্যারি করে। 680 থেকে 700 ন্যানোমিটার এর মধ্যকার তরঙ্গ দৈর্ঘ্যে সূর্যের আলো যদি পাতায় এসে পড়ে, তাহলে পাতায় অবস্থিত পানিটা ভেঙে যাবে। ক্লিয়ার? ঠান্ডা মাথায় কি বললাম? এই সূর্যের থেকে এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো যখন এসে গাছের পাতায় পড়বে, তখন গাছের পাতায় অবস্থিত এই পানিটা ভেঙে যাবে। আচ্ছা, সূর্যের আলো পড়ার ফলে গাছের পাতায় অবস্থিত যে পানিটা ভেঙে গেল, এটার নাম কি? এর নাম হচ্ছে ফটোলাইসিস। কি বললাম? ফটোলাইসিস। নাম কিভাবে মনে রাখবো? সবসময় মনে রাখবো যে লাইসিস মানে কিন্তু কি ভেঙে যাওয়া। লাইসিস মানে কি ভেঙে যাওয়া। আর ফটো মানে কি সূর্যের আলো। অর্থাৎ সূর্যের আলোর সাহায্যে যদি কোনো কিছু ভেঙে যায় তাকে আমি কি বলা হবে? ফটোলাইসিস। এখন যেহেতু পাতা অবস্থিত পানিটা সূর্যের আলোর সাহায্যে ভেঙে যে পদার্থগুলো উৎপন্ন করবে, আমি দেখাই দেবো এখন, উৎপন্ন করবে, তাই এই প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? ফটোলাইসিস। আচ্ছা আসলে পরবর্তীতে যাই। তো এটা আমি একটু উপরে সরাই লিখি, এলাকার জায়গা লাগবে। 680 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। ক্লিয়ার? ওকে। তো সূর্যের আলো এসে যখন পাতাতে পড়বে, পাতায় অবস্থিত পানিটা ভেঙে গিয়ে কি কি উৎপন্ন করবে? উৎপন্ন করবে কি? প্রোটন, ইলেকট্রন। প্রোটন, ইলেকট্রন আর অক্সিজেন উৎপন্ন করবে। এই অক্সিজেনটাই পত্ররন্ধ্রের মধ্য দিয়ে পরিবেশে মুক্ত হয়ে যাবে, যেটা আমরা পাই। তাহলে প্রথমত কি বুঝলাম? এই আলোক পর্যায়ে সূর্য আলোকে গাছের পাতায় পড়লে পাতায় অবস্থিত পানিটা ভেঙে প্রোটন, ইলেকট্রন আর অক্সিজেন উৎপন্ন করে। এই অক্সিজেনটা আবার পত্ররন্ধ্র দিয়ে পরিবেশে এসে মুক্ত হয়ে যায়, যেটা আমরা পাই। আচ্ছা, আর পাতায় যে প্রোটন, ইলেকট্রন থাকলো এদের কাছে এবার পাতা অবস্থিত প্রোটনটা এন এ জিপি কে জারিত করে, সরি বিজারিত করে, এন এ জিপি কে বিজারিত করে এন এ জিপি এইচ টু উৎপন্ন করে। আর এখান থেকে ইলেকট্রনটা যেটা এখান থেকে উৎক্ষিপ্ত হয়েছে সূর্য আলো পড়ার ফলে, এই উৎক্ষিপ্ত ইলেকট্রনটা বিভিন্ন চক্রীয় অচক্রীয় মাধ্যম সম্পূর্ণ করার পরে এটিপি উৎপন্ন করে। এখন স্যার বিভিন্ন চক্রীয় অচক্রীয় মাধ্যম বলতে কি বোঝাচ্ছেন? এই যে চক্রীয় অচক্রীয় মাধ্যমগুলো, এগুলো হচ্ছে আমার ক্লাস ইন্টার লেভেলের কথাবার্তা। আমি মূলত এখানে যা বলতেছি তোমাদের জন্য ক্লাস 9-10 বেসিক লেভেল বলতেছি। তোমাদের সিলেবাসের আঙ্গিকে নবম ও দশম শ্রেণীর সিলেবাসের আঙ্গিক কথাবার্তা বলা হচ্ছে। এখান থেকে ইলেকট্রনটা যে উৎক্ষিপ্ত হয়ে এটিপি উৎপন্ন করবে, এখানে দুইটা প্রক্রিয়া আছে। নাম কি? PS1 পিগমেন্ট সিস্টেম 1 বলতে পারো, অথবা ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2। এই দুইটা শুধুমাত্র নাম। তাও যখন আমরা ক্লাস করছিলাম পড়ছিলাম তখন এই দুইটা শব্দ উল্লেখ ছিল, ব্যাখ্যা ছিল না। কিন্তু তোমাদের এই নতুন বইটাতে এটার কোনো কথাবার্তা বলা নাই। এবং যেহেতু আমাদেরকে ইন্টার উঠতে হবে, যা ইন্টার উঠলে সায়েন্স নিব, তাদেরকে অবশ্যই এই শব্দ দুটোর সঙ্গে পরিচিত হওয়া একটু প্রয়োজন। ঠিক আছে? তো এই ইলেকট্রনটা পিগমেন্ট সিস্টেম 1 আর পিগমেন্ট সিস্টেম 2 এই দুইটা মাধ্যম সম্পূর্ণ করে এটিপি উৎপন্ন করে। ঠিক আছে? এবার আসো, এই এখান থেকে পানি থেকে ইলেকট্রনটা বের হলো, এর সক্রিয় অসক্রিয় মাধ্যম শেষ করার পরে কিন্তু এটিপি তৈরি করবে। স্যার সক্রিয় অসক্রিয় মাধ্যম থেকে সক্রিয়তা হচ্ছে পানির থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রনটা যখন বিভিন্ন কার্যক্রম শেষ করে আবার তার নিজের আগের জায়গায় ফেরত আসবে, সেটাকে বলা হবে চক্রীয় ফাংশন। আর এই ইলেকট্রনটা যখন গিয়ে বিভিন্ন মাধ্যম শেষ করে পুনরায় আগের জায়গাতে আসবে না,
তাকে বলা হবে কি অচক্রীয় ফাংশন। তো এই দুইটার মাধ্যমে আমাকে NADPH2 আর ATP উৎপন্ন হয়। তাহলে আমাদের আলোক পর্যায়ে মূলত বেসিক্যালি কিন্তু এই দুইটা জিনিস আমরা পাই, NADPH2 আর ATP। এই যে NADPH এর পূর্ণ কিন্তু আমাদের বইতে দেওয়া আছে, নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইহাইড্রোফসফেট বলতে পারো, অ্যাডেনিন ট্রাইফসফেট, ঠিক আছে। তো এই নামগুলো তোমাদের বইতে দেওয়া আছে, ব্যাখ্যাগুলো দেখে দেবা। তো এবার আসো, এই যে এটিপিটা যে উৎপন্ন হইলো, এই এটিপি উৎপন্ন কিভাবে হয়? তো আমি যদি ব্যাখ্যা যদি আমার একটু দিই, যে এজিপি প্রথমে ছিল, তার থেকে তার সঙ্গে আরো একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়েছে। ইনঅর্গানিক ফসফেট থেকে স্যার অজৈব ফসফেট, যার নাম কি HCPO4 বলতে পারো, ইনঅর্গানিক ফসফেট। এজিপির সাথে, এজিপি মানে কি অ্যাডেনোসিন ডাইফসফেট, ফসফেট আছে কয়টা? দুইটা। এর সঙ্গে যখন আরো একটা ফসফেট যুক্ত হয়ে যাবে, ফসফেট তিনটা হয়ে যাবে, তাহলে কি বলবো? এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তাহলে ফসফেট ছিল দুইটা, যুক্ত হলো আরো একটা, তিনটা হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার এই যে এটিপিটা উৎপন্ন হইলো, এই প্রক্রিয়াকে কি বলা হয়? এই প্রক্রিয়া বলা হয় ফটোফসফোরাইলেশন। কি বলা হয়? ফটো ফসফোরাইলে স্যার, ফটোফসফোরাইলেশনটাকে এটা মনে রাখার কোনো ব্যাখ্যা বা কোনো ক্লু দেওয়া যায় কিনা? গরম যায় কিভাবে যায় মনে রাখবা, কোনো যৌগের সঙ্গে যখন ফসফেট যুক্ত হবে তাকে বলা হবে ফসফোরাইলেশন। বললাম, কোন যৌগের সঙ্গে ফসফেট যুক্ত হলে তাই কি বলবো? ফসফোরাইলেশন। আর এই যুক্তটা যদি সূর্যের আলোর উপস্থিতি হয় তাহলে তাই কি বলবো? ফটোফসফোরাইলেশন। ফটো ফটো ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে তোমার আলোক পর্যায়ের ব্যাখ্যা। আলোক পর্যায় মূলত উৎপন্ন হয়ে প্রোডাক্ট হাতে পাচ্ছে কি কি? NADPH2 থাকতেছে আর ATP থাকতেছে। এদিকে কিন্তু অক্সিজেন উৎপন্ন হয়েছে, যেটা পত্ররন্ধ্র দিয়ে পরিবেশে মুক্ত হয়ে যায়, যেটা আমাদের প্রাণীকুলের পৃথিবীতে বেঁচে থাকার জন্য বা তার জীবনটাকে নির্বাহ করার জন্য অবশ্যই অক্সিজেনের প্রয়োজন, যেটা আমরা কই থেকে পাই? এই আলোক পর্যায়ে গাছের পাতা থেকে পাই। তো এটা হচ্ছে আলোক পর্যায়ের ব্যাপার। তো মোটামুটি মনে হয় সবকিছু বলা হয়েছে, আর কিছু বাকি আছে? না, মোটামুটি আর কিছু বাকি নেই। আলোক পর্যায়ে সম্পূর্ণ করা যাবে, দেখুন একটা বার। আর আমি এখন তো অন্ধকার পর্যায়ে ব্যাখ্যা দেবো। আলোক পর্যায়ে পানি থাকবে, সূর্য আলো এসে পড়বে, প্রোটন ইলেকট্রন অক্সিজেন বের হয়ে যাবে। এই প্রক্রিয়াকে কি বলতে পারি? ফটোলাইসিস বলতে পারি। এই প্রোটনটা NADP কে বিজারিত করে NADPH2 উৎপন্ন করবে, আর এখান থেকে ইলেকট্রনটা বিভিন্ন চক্রীয় অচক্রীয় মাধ্যম শেষ করে ATP উৎপন্ন করবে, ঠিক আছে। আর এই ATP উৎপন্নের প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন বলতে পারো। কিভাবে? ওই যে সূর্যের আলোর সাহায্যে ADPর সাথে আরো একটা ফসফেট যুক্ত হচ্ছে, নাম কি হয়ে যাচ্ছে? ফটোফসফোরাইলেশন। এবার এই যে দুইটা পাইলাম উৎপন্ন প্রোডাক্ট, এদেরকে বলা হচ্ছে আত্তীকরণ শক্তি। কি বলা হচ্ছে? আত্তীকরণ শক্তি। আচ্ছা, আত্তীকরণ শক্তি ব্যাপারটা, আত্তীকরণ শক্তি হচ্ছে একটা পর্যায়ে উৎপন্ন প্রোডাক্টগুলো যখন, কি বললাম, একটা পর্যায় থেকে উৎপন্ন প্রোডাক্টগুলো যখন পরবর্তী পর্যায়কে সম্পূর্ণ করার সময় সহায়তা করবে, তাদেরকে আমি কি বলতে পারি? আত্তীকরণ শক্তি বলতে পারি। তাহলে অবশ্যই বুঝতে পারছো যে এই আলোক পর্যায়ে যে NADPH2 আর ATP উৎপন্ন হইলো, এটা অন্ধকার পর্যায় শেষ করতে সহায়তা করবে। এর জন্য কি বলা হচ্ছে? আত্তীকরণ শক্তি। তো মোটামুটি আলোক পর্যায় হচ্ছে না, প্রভাবক নিয়ে পরে কথা বলবো। আগে আলোক পর্যায়ের ব্যাখ্যা দেখো তো। তরঙ্গ দৈর্ঘ্য বলছি, হ্যাঁ মোটামুটি সবকিছু বলা আছে, ওকে। এটুকু জানলে মোটামুটি লেখার মতো অবস্থা হয়ে যাবে। ওই বইতে তো এক পেজের অর্ধেক লিখে আছে এই আলোক পর্যায় সম্পর্কে। তো আমি একটু নিজের মতো বিশ্লেষণ করে দিলাম, ক্লিয়ার? ওকে। তো এবার যাবো কোথায়? অন্ধকার পর্যায়ে, ক্লিয়ার? তো তাহলে ভোটটা মুছতে হবে আমাকে, যদি করে দেখার প্রয়োজন হয় একটু দেখে নাও। ভোটটা মুছে দিই, মুছে দিলাম। মুছে ফেলছি। আচ্ছা,
সায়েন্স পড়তে গেলে তোমাকে আগে তোমার ইমাজিনেশনটা থাকতে হবে, কি বলতেছে ব্যাপারটা মাথার মধ্যে আগে তো খেলাইতে হবে, ঠিক আছে? না খেলালে তো সমস্যা। তা কি ছিল, বাহ্যিক ছিল। ওকে, এবার যাবো কোথায়? অন্ধকার পর্যায়ে। তাহলে আমরা তুমি কি পেলাম? আলোক পর্বে কিন্তু আমাদের অক্সিজেন উৎপন্ন হচ্ছে, তাই না? এটা হচ্ছে আমাদের জন্য। আর গাছ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা চালায়, গাছের নিজের খাদ্য গ্লুকোজ আর পানির জন্য। কারণ গাছের তো খাবার লাগবে, পানিও তো গাছের লাগবে। সাথে সাথে আমরা একটু অক্সিজেন তো পেয়ে যাই, যেটা আলোক পর্যায়ে হয়ে যায়। কিন্তু গাছের নিজের খাদ্য কিন্তু গাছ এখন তৈরি করতে পারে না আলোক পর্যায়ে। এবার তৈরি করবো অন্ধকার পর্যায়ে। ক্লিয়ার? একটু মাথায় রাখো, আলোক পর্যায়টা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এবার একটু অন্ধকার পর্যায়ের দিকে খেয়াল রাখো। ক্লাসটা করতে পারলে মনে হয় না আর এই সালোক সংশ্লেষণের এই 4টা পার্ট নিয়ে দ্বিতীয়বার আর ভাবা লাগবে কি লিখবো বা কই থেকে শুরু করবো। স্যার প্রশ্নটা পেঁচাই দিচ্ছে কেন, তুমি নিজে পেঁচাই অ্যান্সার করতে পারো, প্রশ্ন সহজ মনে হবে। ওকে, অন্ধকার পর্যায়ে। ফার্স্ট, অন্ধকার পর্যায়ে যাত্রা শুরু হয় হচ্ছে রাইবোলোজ 1,5 ডাইফসফেট থেকে। রাইবোলোজ 1,5 ডাইফসফেট থেকে যাত্রা শুরু হয়। কথা হচ্ছে রাইবোলোজ মানেটা কি? রাইবোলোজ মানে হচ্ছে 5 কার্বনের শর্করা। 5 কার্বনের শর্করার মধ্যে কার্বন কয়টা? 5টা। এই 5টা কার্বনের মধ্যে 1 নম্বর কার্বন আর 5 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত আছে। ফসফেট হয়ে গেল কয়টা? 2টা। তাই বললাম ডাইফসফেট। ক্লিয়ার? রাইবোলোজ 1,5 ডাইফসফেট। এটার থেকে রাইবোলোজ 1,5 ডাইফসফেটটা আবার পুনরায় পরিবেশ থেকে মানে বায়ুমণ্ডল থেকে আরো একটা কার্বন গ্রহণ করে। বায়ুমণ্ডল কার্বন না কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে। এটা নিয়ে আমাদের কার্বন নেওয়া। আচ্ছা, তাহলে রাইবোলোজ 1,5 ডাইফসফেটটা বায়ুমণ্ডল থেকে আরো একটা কার্বন গ্রহণ করলো। এই গ্রহণের সময় একটা এনজাইম কিন্তু কাজ করে এখানে, এনজাইম। এই এনজাইমটা কি নাম কি? রুবিস্কো এনজাইম। কি এনজাইম? রুবিস্কো এনজাইম। রুবিস্কো এনজাইম গ্রহণ করে কার মতো গ্রহণ করা হয়? 7 জারকে। তো ওখানে কার্বন ছিল কয়টা? 5টা। আর একটা কার্বন নেওয়ার ফলে কার্বন হয়ে গেল কয়টা? 6টা। আর একটা কার্বন গ্রহণ করে কি হয়ে যাবে? 6 কার্বনের অস্থায়ী কিটো অ্যাসিড। কি নাম বলবো? অস্থায়ী কিটো অ্যাসিড। তাহলে উদ্ভিদ রাইবোলোজ 1,5 ডাইফসফেট থেকে যখন পরিবেশ থেকে আরো একটা কার্বন গ্রহণ করে, কার্বন হয়ে যাবে 6টা। ওর নাম কি হয়ে যাবে? অস্থায়ী কিটো অ্যাসিড। পরিবেশ থেকে কার্বনটা যে নিল, এনজাইম হিসেবে কে ছিল? রুবিস্কো এনজাইম। এইবার এখান থেকে আবার এই অস্থায়ী কিটো অ্যাসিডটা ভেঙে, অস্থায়ী কিটো অ্যাসিডটা ভেঙে 3 কার্বন বিশিষ্ট, কয় কার্বন? 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করবে। কি করবে? ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখলাম ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কয় কার্বনের? এটা 3 কার্বনের। এইটা যদি 3 কার্বনের হয়, কার্বন মোট ছিল কয়টা? 6টা। তাহলে অবশ্যই থেকে 2 অনু হতে হবে, তাহলে তো কার্বন 6টা হবে। তো কি বলবো? এখানে অস্থায়ী কিটো অ্যাসিডটা ভেঙে 3 কার্বন বিশিষ্ট 2 অনু, 3 কার্বনের কয় অনু? 2 অনু ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। আর এই প্রোডাক্টটাই এই অন্ধকার পর্যায়ের প্রথম স্থায়ী পদার্থ। খুব জটিল একটা প্রশ্ন, যে অন্ধকার পর্যায়ের স্থায়ী পদার্থটার নাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। কয় কার্বনের? 3 কার্বনের। কয় অনু পায়? 2 অনু পায়। যেহেতু এই অন্ধকার পর্যায়ের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বনের, তাই একে কি বলা হচ্ছে? C3 সাইকেল। C3 সাইকেল। ক্লিয়ার? ওকে, এইবার আসো এখান থেকে আবার এটা যেহেতু স্থায়ী পদার্থ, এর কি পদার্থ? স্থায়ী। এটা কিন্তু অস্থায়ী। অন্ধকার পর্যায়ের প্রথম স্থায়ী পদার্থটার নাম হচ্ছে কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। যেটা কয় কার্বনের? 3 কার্বনের। পাইছি কার্বন 2 অনু। এবারে ফসফোগ্লিসারিক অ্যাসিডটা ভাঙবে। এইবার আসো, আমরা আলোক পর্যায়ে আত্মীয় শক্তি কয়টা পাইছিলাম? 2টা। কি কি ছিল? NADPH2 ছিল। কি ছিল?
NADPH2 ছিল আর ATP ছিল, তাই না? এদেরকে কি বলতাম? আত্মীয়ন শক্তি না? এবার এই দুইজনে এই স্থায়ী পদার্থটাকে ভাঙতে হেল্প করবে, তাই আমি কি বলছিলাম? আত্মীয়ন শক্তি বলছিলাম। এখন এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা 3 কার্বনের, মোট কার্বন কয়টা আছে? 6টা, কারণ 2 অণু। এইটা যখন ভাঙবে ভেঙে কি করতে হবে? ফসফোগ্লিসারিক, কঠিন একটা বড় একটা নাম, অনেকগুলো বানান। ফসফোগ্লিসারালডিহাইড, প্রথমবার হয়তো একটু আলাদা লাগতে পারে, কিন্তু এই অধ্যায়ের এইগুলো পড়তে হয়ে যাবে। ফসফোগ্লিসারালডিহাইড, কি বললাম? ফসফোগ্লিসারালডিহাইড কয় কার্বনের? 3 কার্বনের। কয় কার্বনের? 3 কার্বনের। কার্বন ছিল মোট কয়টা? 6টা। কার্বন কিন্তু 3টা এখন বাকি আছে। আরো একটা প্রোডাক্ট কিন্তু তৈরি করে, সে প্রোডাক্টের নাম কি? ডাই হাইড্রোক্সি অ্যাসিটোন, অ্যাসিটোন ফসফেট, এটাও 3 কার্বন। তাইলে এই স্থায়ী পদার্থ ভেঙে যে 3 কার্বন বিশিষ্ট দুইটা প্রোডাক্ট তৈরি করলো, কি কি? ফসফোগ্লিসারালডিহাইড, আর একটা কি? ডাই হাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। ক্লিয়ার? 3 3 6 কার্বন। এবার পরবর্তীতে মুছে ফেলে একটু লাগবে সাইডে। এইবার এই প্রোডাক্টগুলো এরা একদিক থেকে উৎপন্ন করবে কি? গ্লুকোজ, যেহেতু গাছের কোনো প্রয়োজন ছিল, কই থেকে বান বুঝতে পারো? গ্লুকোজ উৎপন্ন করবে। আরো এক সাইডে একটা ছোট এখানে লিখে রাখি। আর এই প্রোডাক্টটারও এই সাইড থেকে রাইবোলোজ, রাইবোলোজ 1 ফসফেট উৎপন্ন করে। এ আবার পুনরায় আরো একটা ফসফেট যুক্ত করে আবার 5 ফসফেট হয়ে যাবে, আবার পুনরায় চক্রাকার চলতে থাকবে না? তাই অন্ধকার পর্যায়ে কি বলা হয়? একটা চক্রীয় পর্যায়, চক্রাকার ঘুরতে থাকে এগুলো। তো এটা হচ্ছে মোটামুটি একটা অন্ধকার পর্যায়ের সীমিত আকারে ব্যাখ্যা, যেগুলো তোমাদের এসএসসি লেভেলের জন্য প্রয়োজন। মানে এসএসসি লেভেলের বাইরে অনেক কথাবার্তা বলার আছে, তোমাদের তো অতটা জানার প্রয়োজন নাই। তোমাদের সিলেবাসে, তোমাদের বইতে যা আছে মোটামুটি তার থেকে আমি ইউনিক করে বেশি কিছু দিয়েছি, মোটামুটি দেখলে পড়লে বুঝতে পারবা। তো আমি আর একটা বার জাস্ট ডেফিনেশনটা দিই যদি বোঝার জন্য। যার তো শুরু হবে রাইবোজ 1,5 ডাইফসফেট থেকে। এটা পরিবেশ থেকে আরো একটা কার্বন গ্রহণ করবে, যখন এনজাইম থেকে রুবিস্কো গ্রহণ করার পরে হয়ে যাবে কি? 6 কার্বনের অস্থায়ী কিটো অ্যাসিড। দেন এই 6 কার্বনের অস্থায়ী কিটো অ্যাসিডটা ভেঙে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করবে, যেটাই অন্ধকার পর্যায়ের প্রথম স্থায়ী পদার্থ। আর যেহেতু 3 কার্বনের, তাই এই সার্কেলটাকে সিসি সাইকেল বলা যায়। এবার এই স্থায়ী পদার্থটা ভাঙবে, ভাঙতে কিন্তু আবার যে আলোক পর্যায়ে যে আত্মীকরণ শক্তি যে দুটো ছিল, NADPH2 আর ATP, ওই দুইটাকে হেল্প করবে। হেল্প করার পরে এটা ভেঙে আবার আর 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারালডিহাইড আর একটা 3 কার্বন বিশিষ্ট ডাই হাইড্রোক্সি অ্যাসিড ফসফেট উৎপন্ন করবে। এইগুলো পর্যায়ক্রমে পুনরায় একদিক থেকে গ্লুকোজ আর একদিক থেকে রাইবোলোজ 1 ফসফেট উৎপন্ন করবে, যেটা আবার আরো একটা ফসফেট নিয়ে পুনরায় আবার রাইবোলোজ 1,5 ডাইফসফেট অ্যাড হবে। এর চক্র আকারে চলতে থাকবে। এই কি বলা হচ্ছে? আর সিসি সাইকেল বা অন্ধকার পর্যায়। এখন তোমাদের বইতে আরো একটা কথা কিন্তু বলা আছে যে স্যার C4 সাইকেলকে, C4 চক্র, C3 চক্র। মনে রাখবা C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড, এমসিকিউর জন্য। আর যে C4 উদ্ভিদ, তার নাম কি? স্থায়ীটার নাম কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কি নাম? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। লিখে দিচ্ছি আমি, বইতে লেখা আছে। হ্যাঁ, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা প্রথম স্থায়ী পদার্থ হবে, সে 4 কার্বন। আর এটা কয় কার্বন? 3 কার্বন। এতে গেল হচ্ছে তোমার অন্ধকার পর্যায়ে। তাহলে গাছের নিজের খাদ্য তৈরি করে কিন্তু অন্ধকার পর্যায়ে। আর আমাদের জন্য যে আমরা অক্সিজেনটা পাই, সেটা উৎপন্নের কথায়
আলোক পর্যায়। ক্লিয়ার? তো এটা হচ্ছে আলোক পর্যায় অন্ধকার পর্যায়ের সীমিত পরিসর একটু ব্যাখ্যা তোমাদের জন্য আছে। ঠিক আছে, আর এবার একটু বলি প্রভাবক নিয়ে বলি। মোটামুটি এটা নিয়ে তো কোনো কথা হবার তো কথা না আমাদের মনে হয়, যদিও লেখাগুলো একটু স্পষ্ট হয় না মনে হয়। একটু দেখে নিবা, কথাগুলো শুনলে লেখাগুলো বুঝে নেবা, যারা দীর্ঘক্ষণ ধরে ধারাবাহিকভাবে ক্লাসটা দেখছো তাদের জন্য উপকার হবে। ক্লিয়ার? ওকে, তারপর কি আসছে প্রভাবক, লাস্ট টপিক আজকে পার্ট ওয়ানের লাস্ট। প্রভাবক, প্রভাবক জিনিসটাকে, প্রভাবক হচ্ছে ক্যাটালিস্ট জিনিসে বলা হয়। এটা এমন একটা জিনিস যেটা কোথাও অ্যাড করলে, বা বিক্রিয়ার ক্ষেত্রে বলি, বিক্রিয়াতে অ্যাড করলে বিক্রিয়ার গতি বাড়তেও পারে, বিক্রিয়ার গতি কমতে পারে। তাকে আমি কি বলবো? প্রভাবক। আবার পড়ে যাচ্ছে, প্রভাবক বলবো। তো সেক্ষেত্রে চালক সংশ্লেষণের ক্ষেত্রে প্রভাবককে দুইটা পার্টে ভাগ করছে, নিচে রেখে রাখছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, একটা হচ্ছে কি বাহ্যিক প্রভাবক। বাহ্যিক বলতে এর বাইরে থেকে কে কে আমাকে হেল্প করে। কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপ, আলো। কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপ, আলো। ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করো, এই সালোক সংশ্লেষণটা ঘটার জন্য যে চারটা জিনিস আপনাকে মাস্ট দরকার, এমসিকিউ যেগুলো আছে, এই যে এইগুলার একটাও, কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্য আলো, ক্লোরোফিল, এই চারটার একটাও যদি না থাকে, চারটার একটাও যদি মিসিং থাকে, একটা মিসিং থাকলেও সালোক সংশ্লেষণটা হবে না। কার্বন পানি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, ক্লোরোফিল আছে, বাট সূর্য আলো হবে না। সূর্য আলো আছে, পানি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, ক্লোরোফিল হবে না। অর্থাৎ সালোক সংশ্লেষণটা হওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যের আলো, ক্লোরোফিল, চার থেকে মাস্ট প্রয়োজন। ক্লিয়ার? মাস্ট প্রয়োজন, কিন্তু লিমিটেড। এইগুলো কিন্তু যদি আমার এক্সট্রিম লেভেলে বেড়ে যায় তাহলে কিন্তু সালোক সংশ্লেষণটা